আসসালামু আলাইকুম। শুনছেন গল্পের ঝুরি ভাই রাহাত চ্যানেল থেকে মাহিন মাহমুদের দ্বিতীয় উপন্যাস শেষ চিঠি। আজ পঞ্চম পর্ব। সাইমা যতবারই চেষ্টা করছে বইটা থেকে মনোযোগ সরিয়ে রান্নাঘরে যেতে, ততবারই ব্যর্থ হচ্ছে। এখন বাজে বিকেল 4:30। রান্নাঘরে একগাদা কাজ জমে আছে। রাতের রান্নাটা এখনই শুরু করা দরকার, যখন তখন বিদ্যুৎ চলে যেতে পারে। বিদ্যুৎ চলে গেলে বিরক্ত লাগে, কাজ করতে ইচ্ছা করে না। বাসায় সাইমা একলা। রকুনউদ্দিন সাহেবকে নিয়ে শামীম গিয়েছে ডাক্তারের কাছে। রকুনউদ্দিন সাহেবের পায়ে আবার ইনফেকশন দেখা দিয়েছে। শামীম তাকে নিয়ে বের হয়েছে বিকেল 4টার দিকে। ফিরতে ফিরতে কটা বাজবে কে জানে। বিকেলবেলায় ডাক্তারদের চেম্বারে সিরিয়াল পাওয়া আর অফিস টাইমে লোকাল বাসে সিট পাওয়া একই কথা। দুটাই মহা সৌভাগ্যের ব্যাপার। বিকেলবেলাটা হচ্ছে ডাক্তারদের বিজনেস আওয়ার। মোবাইল ফোন অপারেটরদের পিক অফ পিক আওয়ার থাকে। পিক আওয়ারে কল চার্জ যদি হয় 50 পয়সা, অফ পিকে সেটা হয়ে যায় তার ডাবল, 1 টাকা। ডাক্তারদের ব্যাপারটাও অনেকটা এরকম। দুপুর পর্যন্ত তাদের পিক আওয়ার, কারণ দুপুর পর্যন্ত তারা কোনো না কোনো হসপিটালে ডিউটি সারেন। দুপুরে বাসায় ফিরে খেয়ে দিয়ে হালকা মেজাজের একটা ঘুম দিয়ে ফেলেন। বিকেলের দিকে খোশ মেজাজে গিয়ে বসেন চেম্বারে। ততক্ষণে চেম্বারে রোগীদের লম্বা সিরিয়াল। আর চোখে সেই সিরিয়াল দেখে নিয়ে মনে মনে তৃপ্তির হাসি হাসেন আর ডাকতে থাকেন, আইরে আমার নেক্সট। নাম করে ডাক্তারদের অনেক সুবিধা। তাদের ভিজিট যেমন বেশি, রোগীরাও বেছে বেছে তাদের কাছেই ভিড় জমায়। সিরিয়াল ধরে থাকে ঘন্টার পর ঘন্টা। কারো কোনো ক্লান্তি নেই তাতে। যেন টাকা পয়সা বড় বিষয় না, নাম করে ডাক্তারের সিরিয়াল পাওয়াটাই বড় বিষয়। সাইমা ডাক্তার ভাবনায় ইস্তফা দিয়ে বই ভাবনায় মনোযোগ দিল। ওর হাতের বইটার নাম পাথর সময়। আহসানের লেখা একটা বড় গল্প। বড় নায়কও একজন লেখক, নাম বেলাল। পাথরের মতো কঠিন একটা সময়কে জয় করার চেষ্টা করছে সে। প্রতি পদে পদে তার বাধার দেয়াল। গল্পের নায়িকার নাম মালিহা, লেখকের স্ত্রী সে। একজন ধর্মবিমুখ মেয়ে মালিহা নিজেই লেখককে বারবার বিপদে ফেলছে। সাইমা কেন যেন গল্পটা থেকে বেরোতে পারছে না। অবাস্তব কিছু কল্পনা তাকে গল্পের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এই যেমন সে এখন লেখকের স্ত্রীর জায়গায় নিজেকে কল্পনা করছে। মালিহার মতো স্বামীকে বিপদের মুখে ঠেলে দিতে চাওয়া স্ত্রীর জায়গায় নয়, নিজেকে কল্পনা করছে একজন স্বামীভক্ত স্ত্রীর জায়গায়। যে স্ত্রী তার লেখক স্বামীকে বন্ধুর মতো পাশে থেকে সান্ত্বনা দিতে চায়। গল্পের মাঝামাঝি এসে সাইমা হঠাৎ লক্ষ্য করলো, সে যে শুধু নিজেকে বেলালের স্ত্রীর জায়গায় কল্পনা করছে তাই না, আহসানকেও বেলালের জায়গায় কল্পনা করা শুরু করেছে। পুরো ব্যাপারটাই ঘটছে মনের অজান্তে। সাইমা বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। তার কল্পনায় আহসান কেন বারবার আসতে চাচ্ছে। তবে কি অবচেতন মন আহসানের প্রতি তার কোনো রকম দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে? আহসান ওদের পরিবারে এসেছে একজন ত্রাণকর্তার মতো। একটা পরিবারে যা যা থাকা প্রয়োজন এই কদিনে সবকিছুর ব্যবস্থা সে করেছে। শামীমের পড়াশোনাটা ফের চালু করিয়েছে। বাবার চিকিৎসা খরচ ইত্যাদিও আহসানই মেটাচ্ছে। এই জন্যই কি আহসানের প্রতি দুর্বলতা, নাকি অন্য কিছু? সাইমা বুঝে উঠতে পারছে না। সাইমার ভাবনায় ছেদ পড়ল দরজা নক করার শব্দে। সাইমা বলল, কে? আমি আহসান। শামীম কি বাসায় নেই? সাইমা বুঝতে পারছে না এটা কি কল্পনা নাকি সত্যি। সত্যি কি আহসান এসেছে, এসে দরজা নক করছে? সাইমা নিজের গায়ে চিমটি কাটল। না, কল্পনা না, ঘটনা বাস্তব। সাইমা বলল, আমি দরজা খুলে দিচ্ছি, আপনি ভেতরে এসে বসুন। আহসান ঢুকলো না, বাইরে দাঁড়িয়ে থেকেই বলল, শামীম কি বাসায় নেই? ও তো আজ মাদ্রাসায়ও যায়নি। সাইমা দরজার আড়াল থেকে বলল, আব্বাকে নিয়ে শামীম ডাক্তারের কাছে গেছে। সে কি, আজ কেন? ডাক্তারের কাছে তো গতকালই নিয়ে যাওয়ার কথা ছিল। কাল মাদ্রাসা থেকে ফিরে আসতে আসতে শামীমের দেরি হয়ে গিয়েছিল। ডাক্তারের সিরিয়াল পাওয়া যায়নি, এই জন্যই আজকে যেতে হয়েছে। আপনি তো দেখছি বাইরেই দাঁড়িয়ে আছেন, পুরো এখনই ফিরবে হয়তো, আপনি ভেতরে এসে বসুন না। আহসান বসল না। ঘরে সাইমা ছাড়া আর কেউ নেই। এখন ঘরে গিয়ে বসা ঠিক হবে না। একটা ছেলে আর একটা মেয়ে যখন নিভৃতে থাকে, তখন আরও একজন তাদের সঙ্গী হয়।
শয়তান নামক সেই সঙ্গীকে কোনোভাবে সুযোগ দেওয়ার ইচ্ছে নেই আহসানের। আহসান বলল, শামীম থাকলে ভালো হতো। ভ্যান গাড়িতে কিছু জিনিসপত্র ছিল, ধরাধরি করে নামানো যেত। অসুবিধা নেই, আমি আশেপাশের কাউকে ডেকে নিচ্ছি। সাইমা জানালা দিয়ে তাকিয়ে দেখল ভ্যান ভর্তি রাজ্যের বাজার। সে বলল, সেদিনই তো বাজার করে দিয়ে গেলেন, আবার এত কিছু কিসের জন্য? আপনি তো দেখছি দিন দিন আমাদেরকে ঋণী করে ফেলছেন। আহসান বলল, এটাকে ঋণ কেন বলছেন? আপনার বাবার কাছেই বরং আমরা ঋণী। তিনি ধর্মীয় অবমাননা বিরোধী আন্দোলনে গিয়ে পা হারিয়েছেন। সুস্থ থাকলে নিশ্চয়ই সংসারটা তিনিই সামলাতেন। সাইমা চুপ করে আছে, চুপচাপ কিছু ভাবছে। ওর ভাবনা বলছে, এমন মহৎ মানুষও হয়। একটা দুর্দশাগ্রস্ত পরিবারের জন্য আজকাল কেউ এতটা করে। মানুষটা সত্যিই অসাধারণ। অসাধারণ এই মানুষটার প্রতি সাইমার কেমন যেন এক অনুভূতি শুরু হয়েছে ইদানিং। এই অনুভূতির কি নাম হতে পারে ও নিজেও জানে না। ওর মনের একেবারে গভীর থেকে যে শব্দ ভেসে আসছে, এর নাম অলীক কল্পনা, যে কল্পনার কোনো বাস্তবতা নেই। আহসান আশেপাশে তাকিয়ে কোনো ছেলে ছোকরাকে খুঁজতে লাগলো। একটা 9-10 বছরের পিচ্চিকে ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। আহসান ডেকে বলল, এই পিচ্চি শোনো। পিচ্চি বলল, আমারে পিচ্চি বলবেন না, আমার নাম আবু সালে মোহাম্মদ আকরামউদ্দিন খন্দকার। আহসান হেসে ফেলল, হেসে বলল, বাপ রে বাপ, এত পিচ্চি মানুষের এত বড় নাম কেমনে সম্ভব? আহসানের কথা শুনে সাইমাও হেসে ফেলল। আবু সালে মোহাম্মদ আকরামউদ্দিন খন্দকার বলল, বাপ মায়ে রাখছে, কি আর করা, তয় খালি আবু বইলাও ডাকতে পারেন। এই মহল্লার সবাই আমার আবু বইলাই ডাকে। আহসান বলল, আবু মানে হচ্ছে আব্বা, আপনি তো তাইলে সবার আব্বা হন, কি বলেন? আবু কিছু বলল না, কিছু বুঝলো কিনা সেটাও বোঝা গেল না, শুধু উপর নিচে মাথা নাড়ল। আহসান বলল, আবু সাহেব, আমাকে একটু হেল্প করতে পারেন? আবু সাহেবকে দেখা গেল খুবই অ্যাক্টিভ ধরনের লোক। বলা মাত্র সে পরনের লুঙ্গিটা কাছা দিয়ে কাজে নেমে পড়ল। চাল ডালের বস্তা ঘরে ঢোকাতে আহসানকেই বেগ পেতে হলো বেশি, যদিও আবু সাহেবের সাহায্য একেবারে বিফলে যায়নি। সাইমা স্নিগ্ধ গলায় আহসানকে বলল, এবার তো ঘরে এসে বসতে পারেন, আবু যেহেতু আছে। বেশি কিছু না, অন্তত 1 কাপ চা তো হতে পারে। আহসান আবুকে নিয়ে ঘরে এসে বসল। কিছুক্ষণ পর ভেতরের ঘর থেকে সাইমা ডেকে বলল, এই আবু, ভেতরে এসে চাটা নিয়ে গিয়ে মেহমানকে দে তো। আবু ট্রেতে করে চা, চানাচুর এবং বিস্কুট আহসানের সামনের টেবিলে এনে রাখল। চায়ের কাপ থেকে ধোয়া উঠছে, প্রচণ্ড গরম চা, এইমাত্র বানানো। আহসান চায়ে চুমুক দিয়েই উফ করে উঠল। দরজার ওপাশ থেকে সাইমা হি হি করে হেসে ফেলে বলল, কি লেখক সাহেব, চা কি বেশি গরম? সরি, এইমাত্র বানানো হয়েছে, একটু রয়ে শয়ে চুমুক দেওয়ার দরকার ছিল। আহসান থতমত খেয়ে গেল, বুঝলো আড়াল থেকে 2টা চোখ তার কর্মকাণ্ড অবলোকন করছে। আহসান বলল, আমি আসলে বুঝতে পারিনি এতটা গরম হবে। উহু, জিব্বাটা বোধহয় পুড়েই গেল। আবু এক মনে টপাটপ বিস্কুট আর চানাচুরের পিরিচ খালি করছে। বোধহয় যত তাড়াতাড়ি সম্ভব তাকে দিয়ে কাজ করানোর পারিশ্রমিকটা আদায় করে নিতে চাচ্ছে। কারো জিব্বা পুড়ে যাওয়ার দিকে তার বিশেষ মনোযোগ নেই। সাইমা লজ্জিত গলায় বলল, সরি, আমি ভেবেছিলাম লেখক সাহেব বিস্কিট খেতে খেতে চায়ের তাপ কিছুটা ঠান্ডা হবে, এরপরে তিনি চায়ের দিকে ঠোঁট বাড়াবেন। কে জানতো যে ওনার প্রচণ্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। তবে হ্যাঁ, ওনার এমন শাস্তিই হওয়া উচিত, কারণ উনি এমন সব বই লেখেন যে কাজকর্ম বাদ দিয়ে ওনার বই নিয়েই সারাদিন পড়ে থাকতে হয়। আহসান বলল, আপনি কোন বইটার কথা বলছেন? পাথর সময়। আপনি আসার আগেও এই বইটা পড়ছিলাম। গল্পের এত গভীরে ঢুকে গিয়েছিলাম, বের হতেই পারছিলাম না। বেলালের স্ত্রী মালিহার উপর তো আমার মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল। আহসান বলল, পাথর সময় আমার লেখালেখি জীবনের প্রথম দিকের বই। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড সাড়া পেয়েছিলাম এই বইটা লিখে। বলতে পারেন বইটা আমার টার্নিং পয়েন্ট। সাইমা বলল, একটা কথা জিজ্ঞেস করতে চাই, অনুমতি হবে কি? জি বলুন। বইটা কি আপনার ব্যক্তিগত জীবনের কোনো অধ্যায় নিয়ে লেখা? আহসান হেসে বলল, না,
সেরকম কিছু না, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কোনো লেখালেখি করিনি। সাইমা বলল, ও। আহসানের চা খাওয়া শেষ হয়েছে। আবু সালেহ মোহাম্মদ আকরাম উদ্দিন খন্দকারও এরই মধ্যে পিরিচ দুটো ফিনিশিং দিয়ে ফেলেছে। তার হাতে এখন পানির গ্লাস। ভুরি বোঝলে সবশেষে যেমন কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে সবাই ঢেকুর তোলে, আবু সাহেবের ভাবটাও এখন এমন। নর্মাল পানিটাই এখন সে ঢেকুর তুলে তুলে খাচ্ছে। আকাশে শেষ বিকেলের হাতছানি, সন্ধ্যা হতে বেশি বাকি নেই। আহসান বলল, আজ তাহলে উঠি। সাইমা বলল, সে কি, এখনই না গেলে হয় না? আবু তো আছেই, আব্বাকে নিয়ে শামীমও হয়তো এখনই এসে পড়বে। কিছু মনে না করলে আজ না হয় রাতের খাওয়া দাওয়াটা আমাদের এখানেই হোক। আহসান বলল, জি না, অন্যদিন আবার আসবো। আপনার আব্বা এলে আমার সালাম জানিয়েন, আর শামীমকে বলবেন ও যেন অতি প্রয়োজন না থাকলে কোনো ক্লাস মিস না করে। ওকে তো অনেক দূর এগিয়ে যেতে হবে, তাই না? আহসান চলে যেতেই সাইমার মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো এর কারণটা সাইমা নিজেও বুঝতে পারছে না। ইরিনার ড্রাইভার কবির মিয়া সোহেলের নির্দেশে মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে আছে। তাকে দাঁড় করানো হয়েছে একটা 8তলা বাড়ির ছাদের উপর প্রচণ্ড রোদের মধ্যে খালি পায়ে। রোদের তাপে ছাদ গরম হয়ে আছে। গরমে কবির মিয়ার পা পুড়ে যাচ্ছে, মাথা দিয়ে ঘাম ঝরছে দরদর করে। একটা রশির দুই মাথায় দুটা 10 নম্বরে ইট বেঁধে তার কাঁধে ঝুলিয়ে দেয়া হয়েছে। সোহেল বলল, বল, কেন তুই এই কাজ করেছিস? তোর কারণেই নওশিন আমার ফোন ধরছে না, ধরলেও কথা বলছে না। কবির মিয়ার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ছেলের বয়সী একটা লোকের ভয়ে তাকে এই শাস্তি পোহাতে হচ্ছে। সোহেলের সঙ্গে আরো দুটা ছেলে কবির মিয়ার সামনে বসে আছে। ওরা সোহেলের সাঙ্গপাঙ্গ। ওরা হাততালি দিয়ে মজা উপভোগ করছে। এর চেয়ে কষ্টের আর কি থাকতে পারে? কবির মিয়া বলল, বাবা, আমারে সাইরা দেন, কেন কষ্ট দিতেছেন আমারে? সোহেল ঝাঁঝালো গলায় বলল, কষ্টের আর কি দেখছিস? তোরে তো আমি তিলে তিলে মারব, আমারে তুই চিনিস নাই। মাফ করেন আমারে, আমি আর এই কাজ করুম না। মাফ পেতে পারিস একটা কাজ করলে। কি কাজ কন? আমি সব করব। ফোন করে নওশিনকে বলবি তুই যা বলেছিস সব মিথ্যা। সোহেল বসের মতো ভালো ছেলেই হয় না। বলতে পারবি না সব? কবির মিয়া ইতস্তত করছে। এরকম একটা ডাহা মিথ্যাও তাকে বলতে হবে? সে গরিব এবং অভাবী হতে পারে, কিন্তু জ্ঞানত জীবনে সে কখনো মিথ্যা বলেনি। আজকে একটা পাষণ্ডের ভয়ে তাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। কবির মিয়া বুঝতে পারছে না কি করবে। সোহেল একটা ভয়ঙ্কর লোক। তার সঙ্গে লাইসেন্স ছাড়া পিস্তলও থাকে সবসময়। তার কথার অবাধ্য হলে তার সঙ্গে লাইসেন্স ছাড়া পিস্তলও থাকে সবসময়। তার কথার অবাধ্য হলে গুলিও করে বসতে পারে। কবির মিয়ার বউ বাচ্চার কথা মনে পড়ল। সোহেল একটা ভয়ঙ্কর লোক। তার সঙ্গে লাইসেন্স ছাড়া পিস্তলও থাকে সবসময়। তার কথার অবাধ্য হলে গুলিও করে বসতে পারে। কবির মিয়ার বউ বাচ্চার কথা মনে পড়ল। কবির মিয়ার ছেলেপুলে নেই। ঘরে 4-4টা মেয়ে। বড় 2 মেয়ে জরিনা মর্জিনা বিয়ের উপযুক্ত। মেয়েগুলো হয়েছে বাবা ভক্ত। সারাদিন ডিউটি শেষে কবির মিয়া যখন বাসায় ঢোকে, মেয়েদের কেউ তখন পানি নিয়ে আসে, কেউ বাতাস করে, কেউ বা আবার করুণ মুখে বলে, ইস আব্বু, তুমি সারাদিন কত কষ্ট করো, তোমার কষ্ট আমার সহ্য হয় না। কবির মিয়া তখন হেসে বলেন, না রে মা, গাড়ি চালান আবার কষ্ট কি এর? বড় লোকের দামি এসি গাড়ি, চালাইতে কি যে আরাম। তবুও আব্বু, বড় লোকেরা মানুষ ভালো না, কথায় কথায় ঝাড়ি দেয়, গালাগাল করে। এইগুলো সহ্য করাও কি কম কষ্টের? এইসব কথা শুনলে কবির মিয়ার চোখে পানি এসে যায়। নবীজি বলে গিয়েছেন, যার 3টা মেয়ে তার 3টা বেহেশত। সেই অর্থে কবির মিয়ার বেহেশত 4টা। 4 বেহেশতের মালিক কবির মিয়ার তখন মনে হয় বেহেশতের আনন্দ যেন সে দুনিয়াতেই পেয়ে যাচ্ছে। কিন্তু আজ সোহেল যদি এই নির্জন ছাদের উপরে তাকে মেরে ফেলে যায়, বউ বাচ্চারা কোনোদিনও জানতে পারবে না। ফুটফুটে মেয়েগুলো আর কোনোদিনও এসে বলবে না, আব্বু, তোমার কষ্ট আমাদের সহ্য হয় না। কবির মিয়া দুর্বল গলায় বলল, পারমু, আমি সব পারমু। সোহেল হেসে বলল, গুড, যা, তোর মুক্তি। এই, ওর কাছ থেকে ইটগুলো নামা, ওকে ঠান্ডা আমের জুস খেতে দে। কত ভদ্র বুড়ো দেখেছিস?
সোহেলের সঙ্গে ছেলেগুলো কবির মিয়ার কাঁধ থেকে ইটের বোঝা নামিয়ে ছায়ায় নিয়ে বসালো। একজন দৌড়ে গেল জুস আনতে। কবির মিয়া মনে মনে বলল, আল্লাহ তোর এই অন্যায় সহ্য করব না, তুই মরবি সোহেল, মরবি তুই। আরিয়ানের আজ সবচেয়ে আনন্দের দিন। তার বাবা তাকে নিতে এসেছে। সে জুতো মোজা পরে তখন থেকে বসে আছে। জুতো পরেছে উল্টো করে। আনন্দে ডান বাম যাচাই করতে ভুলে গিয়েছে। জহির বসে আছে আরিয়ানের নানুবাড়ির ড্রয়িং রুমে। বসে বসে ছেলের কাণ্ডকীর্তি দেখছে। জহির বলল, কি রে বেটা, জুতো উল্টো করে পরেছিস কেন? মা দেখলে তো বকা দিবে। আয় ঠিক করে দেই। আরিয়ান ফোকলা দাঁত হেসে বলল, না, বাবা মা আজ বকা দিবে না। না বাবা, মা আজ বকা দিবে না। মার আজ মন ভালো। কিভাবে বুঝলে আজ তোর মার মন ভালো? তুমি এসেছো এই জন্য মন ভালো। তোর মন কেমন, ভালো নাকি খারাপ? আমার মনও ভালো, তবে একটু একটু খারাপ। কেন একটু একটু খারাপ কেন? নানু মাকে বকা দিয়েছে। বলিস কি, বকা দিল কেন? কেন বকা দিল জহিরের সেটা জানা হলো না। এর আগে নাফিসা এসে ঘরে ঢুকলো। বলল, আজ তোমার যাওয়া হবে না, বাবার শরীরটা ভালো নেই। মা বলেছে আজ আমাকে থেকে যেতে, তুমিও থাকো। জহির বলল, এতদিন পর নিতে এলাম, তাও যেতে চাচ্ছ না? যেতে চাচ্ছি না বললাম কোথায়? যাব বলেই তো ফোন করে তোমাকে আনিয়েছি, তাই না? তো চলো, অজুহাত দেখানোর কি দরকার? আমি মোটেও অজুহাত দেখাচ্ছি না। বাবার অসুখ দেখে আজ রাতটা থাকতে চাচ্ছি, এতে অজুহাতে কি দেখলে? বাবার অসুখ তো হুট করে আজই হয়ে যায়নি, অনেকদিন ধরেই তো তিনি অসুস্থ। তুমি এতদিন তার কাছে থাকোনি, এক রাতের জন্য নতুন করে থাকাথাকির কি হলো? নাফিসা এই কথায় রেগে গেল। রেগে গিয়ে বলল, যাব না তোমার বাসায়, বলেছিলাম যাব, সেই কথা এখন উইথড্র করে নিলাম, তুমি থাকো তোমার জেদ নিয়ে। জহিরও চুপ থাকলো না, সেও পাল্টা জবাব দিল। এক কথা দু কথায় আবার শুরু হয়ে গেল তুমুল ঝগড়া। আরিয়ানের মন খারাপ হয়ে গেল। সে কাঁদো কাঁদো চেহারায় সোফায় এক কোনায় গিয়ে বসে রইল। আরিয়ানের নানু ঝগড়া থামাবেন কি, তিনি এসে আরো উস্কে দিলেন। নাফিসাকে বললেন, এই জন্যই বলেছিলাম যাসনে ওই লোভী ফ্রড নিচ জঘন্য লোকটার কাছে। তুই তো আমার কোনো কথাই শুনলি না, ভেউ ভেউ করে কেঁদে কেটে ফোন করে তাকে আনালি। এখন কেমন হলো, শিক্ষা হয়েছে? শাশুড়ির কথা শুনে জহির স্তব্ধ হয়ে গেল। উনি এসব কি বলছেন? স্বামীর বাড়ি যেতে না চাইলে মায়েরা আরো বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়, এই মহিলা তো উল্টো বাধা দিতে চাচ্ছেন। জহির বলল, মা আপনি এসব কি বলছেন? আমি ফ্রড, নীচ, জঘন্য? শুধু জঘন্য না, চরম জঘন্য। আমার অবুঝ মেয়ের মাথাটা তুমি খেয়েছ, ও যাবে না তোমার বাসায়। জহির আর কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল। আরিয়ান কাঁদছে। ঝগড়াঝাটি তার কাছে মোটেও ভালো লাগে না। এর মধ্যে আবার তার বাবাকে নানু যাচ্ছে তাই বলে গালাগাল দিচ্ছে। জহিরকে গালমন্দ করায় নাফিসেরও খারাপ লাগছে। মা তাকে এইভাবে বলবে নাফিসা ভাবতে পারেনি। যতই হোক, জহির তার স্বামী। বাঙালি বধূরা স্বামীর সঙ্গে যত খারাপ ব্যবহারই করুক, অন্য কেউ তার স্বামীকে নীচ, জঘন্য বললে এটা তারা মানতে পারে না, কষ্ট পায়। নাফিসাও কষ্ট পাচ্ছে। সে দৃষ্টিকে করুণ করে মাথা নিচু করা জহিরের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে জহিরের হাত ধরে বলে, থাক, মন খারাপ করো না। কিন্তু সেটা এখন সে বলতে পারছে না, তার ইগোতে লাগছে। আরিয়ান কান্না থামিয়ে বাবার কাছে গিয়ে বসল। সে এখন বাবার মনোভাব বোঝার চেষ্টা করছে। মনোভাব বুঝে নিয়ে নরম গলায় আস্তে করে বলল, বাবা তোমার কি বেশি মন খারাপ? জহির আরিয়ানকে কোলে নিয়ে শান্ত গলায় বলল, না বাবা, মন খারাপ না, চলো আমরা বাসায় যাই, মা পরে আসবে। আরিয়ান ধন্দে পড়ে গেল। সে একবার মা এবং একবার নানুর দিকে তাকালো। মা যেতে দিবে কিনা, নাকি নানুর কথা মতো এই বাসায়ই থাকতে হবে, সে বুঝে উঠতে পারছে না। আবার বাবাকেও ছেড়ে থাকতে সে রাজি না। অবশেষে বাবাকেই সে জয়ী দেখতে চাইল। মৃদু গলায় বলল, চলো। আরিয়ানের নানু কিছু বললেন না। তিনি ঢং দেখে বাচিনা টাইপ মুখ করে ঘর ছেড়ে চলে গেলেন।
নাফিসা আরিয়ানের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই একাই যাবি বাবার সঙ্গে, আমাকে নিবি না? সিএনজিতে করে বাসায় যেতে যেতে নাফিসা দুঃখিত গলায় বলল, তুমি খুব কষ্ট পেয়েছো না? মার কাজটা ঠিক হয়নি। বকা খেতে শুধু শুধু এই বাসায় আসো কেন? আর কখনো আসবে না। জহির কিছু বলল না। সিএনজির সিটে হেলান দিয়ে ঝিম মেরে পড়ে রইল। আরিয়ান বুঝতে পারছে বাবার উপর মার এখন কোনো রাগ নেই। মার মেজাজ এখন ঠান্ডা। কথাটা এখন বলা যায়। সে বলল, বাবা জানো নানু আজ বিকেলে মাকে কেন বকা দিয়েছিল? জহির তবুও কিছু বলল না বা জানতে চাইল না। আরিয়ান শুকনো গলায় বলল, নানু মাকে বলেছিল আমার জন্য নতুন বাবা আনবে, আমাদেরকে আর তোমার কাছে যেতে দিবে না। এটা শুনে মা অনেক কান্নাকাটি করছিল, এই জন্যই নানু বকা দিয়েছিল। বিষয়টা এতদূর পর্যন্ত গড়াবে জহির ভাবতে পারেনি। ভুলটা আসলে তারই। এতদিন সে শ্বশুরবাড়ির সবার কাছেই ভালো ছিল। যৌতুক নেয়ার পর থেকেই সে হয়ে গেল ফ্রড, নীচ, জঘন্য। আহসানের কথাই ঠিক, যৌতুক একটা অভিশাপ। এই অভিশাপের জন্যই তার সংসারে এত অশান্তি। জহির বলল, নাফিসা আইসক্রিম খাবে? অনেকদিন হলো একসঙ্গে বাইরে কোনো কিছু খাওয়া হয় না। এখানে একটা দোকানে ভালো আইসক্রিম পাওয়া যায়। নাফিসা কিছু বলল না, চুপচাপ রাস্তার দোকানপাটগুলো দেখতে লাগলো। এত রাতেও দোকানগুলো বন্ধ হয়নি, কাস্টমারও টুকটাক আসা যাওয়া করছে। কে বলেছে দেশের উন্নতি হচ্ছে না? দেশ তো দিন দিন ইউরোপ আমেরিকার মতো হয়ে যাচ্ছে। আইসক্রিম আরিয়ানারও প্রিয়, কিন্তু মা খেতে দেয় না। খেতে চাইলেই বকা দেয়, বলে আইসক্রিম খাওয়ার দরকার নেই, দাঁতে পোকা হবে, আজ হয়তো খাওয়া হবে। ওর মন বলছে আজ খেতে চাইলে মা বকা দিবে না। জহির বলল, নাফিসা আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের কাছ থেকে নেওয়া টাকাগুলো তোমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিব। আরও একটা সিদ্ধান্তও নিয়ে ফেলেছি, আগামী শুক্রবার আহসানের বিয়ে। ওর বিয়ের পর 40 দিনের জন্য তাবলিগে চলে যাব। সেখান থেকে ফিরে নিজের টাকায় ব্যবসা শুরু করব। ব্যবসার টাকা জোগাড় করব গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে। বাবা মা মারা যাবার পর থেকে তো বাড়িটা পড়েই আছে। এত বিশাল বাড়ি ফেলে রেখে লাভ কি বলো? নাফিসা এই কথার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। সে বাচ্চাদের মতো আনন্দিত গলায় আরিয়ানকে বলল, আরিয়ান আইসক্রিম খাবি? চল আজ বাবার সঙ্গে আমরা আইসক্রিম খাই। ড্রাইভার সাহেব ওই দোকানটার সামনে সিএনজিটা রাখেন তো। আরিয়ান মহা খুশি। সে খুশিতে হাততালি দিবে কিনা ভাবছিল। দিতে গিয়েও দিল না এই ভয়ে যদি মা রাগ করে, তাহলে আইসক্রিম খাওয়া বন্ধ করে দিবে, বলে বসবে হাততালি দিলে কেন, যাও আইসক্রিম খাওয়া হবে না তোমার। জহির বলল, কিছু বললে না যে? নাফিসা বলল, কোন বিষয়ে? আমার সিদ্ধান্তের বিষয়ে। নাফিসা বলল, এতদিন পরেও যে তোমার শুভবুদ্ধির উদয় হয়েছে এতেই আমি খুশি। খুশি না হলে কি এই রাত বিরেতে আইসক্রিম খেতে আমি রাস্তায় নামি? নওশিনদের বাড়ি মেহমানে গিজ গিজ করছে। কাল নওশিনের বিয়ে। দূরের আত্মীয় যারা আছেন তারা ইতোমধ্যেই এসে পড়েছেন। বাচ্চারা বাড়িময় দৌড়ঝাঁপ করে মজা করছে। হামিম এবং তাসনিয়া মজা করছে বেশি। বাচ্চাদের নিয়ে ইচিং বিচিং চিচিং চা খেলছে। খেলাটা খেলতে হয় একজন আরেকজনের হাত ধরে ঘুরে ঘুরে। তাসনিয়া বয়সে ছোট, সে সবার সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারছে না, বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। তারপরও তার আনন্দের শেষ নেই। উঠে আবারও খেলতে চেষ্টা করছে। মিজান সাহেব মেয়ের আনন্দ দেখে নিজেও আনন্দিত হলেন। তার খুবই আনন্দ লাগছে। তিনি যেমন ছেলে জামাই হিসেবে চেয়েছিলেন নওশিনের জন্য তেমন জামাই পেতে যাচ্ছেন। নওশিন বিষণ্ণ মনে তার ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। ওর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে হবে আজ। মিলিকে ফোন দেয়া হয়েছে, মিলি এখনো আসছে না। ওর সঙ্গে খুব জরুরি কথা আছে। সময় বেশি নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে ঝামেলা হয়ে যাবে। মিলির সাহায্য এই মুহূর্তে খুব বেশি দরকার। মিলি এলো 1 ঘন্টা পার করে। নওশিন অস্থির কণ্ঠে বলল, এতক্ষণে তোর আসার সময় হলো, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। মিলি বলল, কি হয়েছে বলতো, এত জরুরি তলব কেন? সন্ধ্যায় তো এমনিতেই আসতাম, আগে থেকেই তো সব প্ল্যান ছিল।
সব প্ল্যান বেচতে গেছে। আরে বাবা, কি হয়েছে বলবি তো? সোহেল ফোন করেছিল। তো দাওয়াত দিয়েছিস তো ওটাকে? মিলি, মজা করিস না, এখন মজা করার সময় না। যে করেই হোক আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা কর। সোহেল সামনের মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। মিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 20-25 সেকেন্ড সময় লাগলো বিস্ময়বোধ কাটিয়ে উঠতে। চোখ বড় বড় করে নওশিনের দিকে ভালো করে তাকিয়ে অবাক গলায় বলল, কি বলছিস তুই নওশিন? তোর মাথাটা ঠিকঠাক আছে তো? আজকের রাতটা পেরোলে কাল তোর বিয়ে, অথচ তুই এখন সোহেলের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা ভাবছিস? নওশিন বলল, মিলি, সোহেল সম্পূর্ণ নির্দোষ। কবির মিয়া আমাকে আজ দুপুরে সব জানিয়েছে। সে সেদিন যা বলেছিল সব ছিল মিথ্যা। আসলে সেদিন সোহেলের মা অ্যাক্সিডেন্ট করেছিলেন, এই জন্যই সে যাত্রাবাড়িতে আমাকে অপেক্ষা করিয়েও সেদিন আসতে পারেনি। তো সোহেল ফোন করে আমাকে সরি বলেছে। সে আমাকে আজই বিয়ে করতে চায়। ও আমার জন্য অপেক্ষা করে আছে। পালিয়ে না গিয়ে এখন আমি কি করব বল? মিলি চোখ মুখ শক্ত করে কঠিন স্বরে বলল, তুই এখন কিছুই করবি না। আহসানের সঙ্গে বিয়ে হওয়ার জন্য অপেক্ষা করবি। লজ্জা করে না তোর? কেউ একজন ফোন করে কেঁদে কেটে সরি বলে বলল, আমি নির্দোষ, চলো পালিয়ে যাই। আর এর জন্য তুই হুট করে তার হাত ধরে পালানোর জন্য পাগল হয়ে গেলি? নওশিন মরিয়া হয়ে বলল, তুই কেন বুঝতে পারছিস না মিলি? ওর এই সরিটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। আমার মন বারবার বলছিল সোহেল এমনটা করতেই পারে না, ও এমন মানুষই না। তোর মন ভুল বলছিল। সোহেলের প্রেমে অন্ধ ছিলি বলেই তুই এমনটা ভাবছিস। ভাবতেই তো আমার গা শিউরে উঠছে। আঙ্কেল আন্টির বুকে ছুরি মেরে ওই ফালতুটার সঙ্গে ভেগে যেতে চাচ্ছিস। ছি ছি, ওনারা জানার পর কতটা কষ্ট পাবেন ভাবতে পারছিস? আঙ্কেলের হার্টের প্রবলেম আছে। তুই এমন বিশ্রী কাজটা করলে উনি বাঁচবেন? সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যাবেন। বাবা মাকে কষ্ট দিয়ে তুই ওই ফালতুটার সঙ্গে সুখী হওয়ার চিন্তাটা করলি কিভাবে? তুইও মরবি, শেষে আমাকেও মারবি। নওশিন বলল, আমি কিচ্ছু জানি না। তুই না আমার বান্ধবী, প্লিজ তুই আমাকে হেল্প কর। সোহেল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বেচারার কষ্ট হচ্ছে। মিলি কখনো যেটা করেনি আজ সেটা করলো। আচমকা ঠাস করে নওশিনের গালে চর মেরে বলল, আর একটা কথাও বলবি না, একদম খুন করে ফেলবো। চর খেয়ে নওশিনের চোখে পানি এসে গেল। সে ভেজা চোখে মিলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওকে জীবনে কেউ কোনো দিন টোকা পর্যন্ত দেয়নি, আজ ওর বান্ধবী ওকে চর মারল। মিলিও লজ্জিত হয়ে গেল। চরটা হঠাৎ করেই মারা হয়ে গিয়েছে। ও নিজেও বুঝতে পারেনি এমনটা হবে। নওশিনের কথা শুনে এমন রাগ লাগছিল, রাগ কন্ট্রোল করতে পারেনি। মিলি রাগ দমিয়ে শান্ত গলায় বলল, সরি, কিছু মনে করিস না ভাই, একটু বোঝার চেষ্টা কর। বুঝলাম সোহেল নির্দোষ এবং খুবই ভালো ছেলে, তাই বলে এখন তো আর কিছু করার নেই, তাই না? একটু তোর বাবা মার কথা চিন্তা কর। ওনাদের অভিশাপে তুই শেষ হয়ে যাবি। আঙ্কেল তো মরেই যাবেন এসব শুনলে। প্লিজ তুই এইরকম একটা অবাস্তব সিদ্ধান্ত নিতে যাস না। প্লিজ আমার এই অনুরোধটা তুই রাখ। নওশিন কিছুই বলল না, শান্ত দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। দরজার আড়ালে রাবেয়া কখন এসে দাঁড়িয়েছেন ওরা কেউ টের পায়নি। দুপুরে ফোন রিসিভ করার পর থেকে নওশিনের অস্থিরতা দেখে তিনি এমন কিছু সন্দেহ করেছিলেন। রিক্সা থেকে নেমে কিছুক্ষণ আগে মিলিকে হন্তদন্ত হয়ে নওশিনের ঘরে ঢুকতে দেখে তার সেই সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো। তাই তিনি আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। মিলির কথাগুলো শোনার পরও নওশিন কিছু বলছে না দেখে রাবেয়া ঘরে ঢুকলেন। তাকে দেখে নওশিন এবং মিলি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। রাবেয়া কিছু বলতে পারলেন না। মেয়ের এমন ভাবনার কথা শুনে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে, পানি এসে যাচ্ছে তার চোখে। তিনি নওশিনের সামনে তার দুহাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে ঝরঝর করে কেঁদে ফেললেন। কোনো কথা এলো না তার কণ্ঠ বেয়ে। তিনি যদি কান্না থামিয়ে এই মুহূর্তে কথা বলতে পারতেন তাহলে বলতেন, মা, আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরে কষ্ট সহ্য করেছি। জন্মের পরও শীত গ্রীষ্ম উপেক্ষা করে তোকে কষ্ট করে লালন পালন করেছি। তারপরও তোর কাছে ক্ষমা চাচ্ছি। এমন কাজ তুই করিস না মা। হাসি এবং চোখের পানি খুবই ছোঁয়াচে। আশেপাশের মানুষগুলো এতে আক্রান্ত হয়ে যায়। রাবেয়ার চোখের পানি দেখে মিলি এবং নওশিন দুজনই আক্রান্ত হলো। তবে বোঝা গেল না নওশিনের কান্নাটা কিসের, মায়ের কষ্টে নাকি সোহেলকে না পাওয়ার দুঃখে। বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। ফারিহা ও তার বান্ধবীরা নতুন বউকে ঘিরে হুমড়ি খেয়ে পড়ল।
তার নতুন বউকে বসানো হয়েছে ড্রয়িং রুমে। নওশীন ঘুমটার আড়াল থেকে আর চোখে রুমটা একবার দেখে নিল। এই রুম তার পরিচিত। আরও একবার এই রুমে তাকে আসতে হয়েছিল। সেদিন ছিল বৃষ্টিতে ভিজে জবজবা, আর আজ বউ সেজে ঘুমটা টেনে। জীবন কত অদ্ভুত। ফারিহার ক্লাসমেট মনিরা মিতু বলল, এই ফারিহা, ভাবিকে এই রুমে নিয়ে এলি কেন? একবারই বাসর ঘরে নিয়ে বসালে ভালো হতো না? ফারিহা বলল, হতো, কিন্তু ভাবিকে আমি তার চিরপরিচিত ঘরটাতেই এনে বসালাম, যেন বাকি রুম এবং রুমের মানুষগুলোকেও সে সহজে আপন করে নিতে পারে। ফারিহার বান্ধবীদের মধ্যে তোহফা মিম একটু লাজুক প্রকৃতির, কিন্তু সেও যেন আজ চিরাচরিত অভ্যাস থেকে বের হয়ে আসতে চাইল। সবাই আনন্দে মত্ত, সে কেন চুপ করে থাকবে? মিম বলল, এইটা তুই ঠিক বলিসনি ফারিহা। ভাবিকে তার কাঙ্ক্ষিত ঘরেই পৌঁছে দেওয়া দরকার। ওখানে নিশ্চয়ই তার সবচেয়ে আপন মানুষটি অপেক্ষা করছে। মিমের কথা শুনে ঘর শুদ্ধ সব বান্ধবীরা হেসে উঠল। নুসরাত বলল, কে বলেছে আমাদের তোফা মিম কথা জানে না? দেখেছিস, আজ তার মুখেও কথার খই ফুটছে। ফারিহা আনন্দিত গলায় বলল, দেখতে হবে না আজ ঘরে কে এসেছে? আমার ভাবি বলে কথা। ভাবি, আপনাকে একটা কথা এখনই বলে রাখছি। আপনাকে সেদিন আমি আপনি করে বলেছিলাম অপরিচিত দেখে। আজ তো আর অপরিচিত নন, আমার সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে তৃতীয় জন। আমি কিন্তু এখন আর আপনি করে বলার মতো বাজে কাজটি করব না, ঠিক আছে? এখন বলো, আমার ভাইয়াটিকে কেমন লেগেছে? ভালো না? সবাই হইচই করে আনন্দ করলেও নওশীনের একটুও ভালো লাগছে না। সে কোনো জবাব দিল না। ওর বিরক্ত লাগছে। সেদিন এই ঘরটাকে অনেক বড় দেখাচ্ছিল, আজ কেমন যেন কবুতরের খোপের মতো লাগছে। হয়তো ঘর ভর্তি মানুষ দেখি এমনটা মনে হচ্ছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে নওশীনের। এক কাপ কড়া লিকার দেয়া চা হলে ভালো হতো। এখন এটা কোনোভাবেই সম্ভব না। কি অদ্ভুত বিষয়, ঘরে এত মানুষ, অথচ কাউকেই বলা যাচ্ছে না আমাকে এক কাপ চা করে দিতে পারো? নওশীন বাসর ঘর নামক খাঁচায় যাওয়ার জন্য অপেক্ষা করে আছে। এই ঘরটাতে যাওয়ার আগে সব মেয়েরই কিছু না কিছু পরিকল্পনা থাকে। নওশীনেরও আছে, তবে তার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। অন্য মেয়েদের মতো রোমান্টিক কোনো পরিকল্পনা না। আহসানের সঙ্গে তার কিছু কথা বলা দরকার। কথাগুলো শুনে আহসান কি ভাববে কে জানে। যাই ভাবুক, কথাগুলো না বলা পর্যন্ত ওর অস্থিরতা মোটেও কমছে না। ওর মনে হচ্ছে এর সঙ্গে মাথা ব্যথাও জড়িত আছে। কথাগুলো বলা শেষ হলেই মাথার ব্যথাটাও হুট করে নাই হয়ে যাবে। নওশীন মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছে না। সোহেলের সঙ্গে কাল যেটা হয়েছে সেটা একটা বাজে কাজ হয়েছে। বেচারা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করেছিল কে জানে। মিলি ফোন করে বলেছিল অপেক্ষা না করে চলে যেতে। সোহেল নাকি বলছিল সে নওশীনকে না নিয়ে কোথাও যাবে না, সারা রাত অপেক্ষা করবে। নিশ্চয়ই অপেক্ষা করে সারা রাত দাঁড়িয়েছিল। ওর জন্য মন কাঁদছে। ও এখন কি করছে কে জানে। আহসান বাসর ঘরে ঢুকলো রাত 11টারও পরে। এর আগেই মেয়েরা নওশীনকে খাবার এনে দিল। খাবারের বিশাল আয়োজন দেখে নওশীনের মাথা ঘুরে গেল। ফারিহার বান্ধবীরা ঘরে ঢুকলো হৈ হৈ করে, প্রত্যেকেই হাতে দুটা করে খাবারের ডিশ নিয়ে। সবশেষে কোরমা জাতীয় কি একটা আইটেম নিয়ে ঢুকলেন জাহানারা বেগম। পানমুখে ফর্সা চেহারার এই মহিলাকে নওশীনের পছন্দ হয়ে গেল। নওশীনের খাটে একদম গা ঘেঁষে বসে জাহানারা বেগম হাসি মুখে বললেন, মা, আজ থেকে এটা তোমার বাড়ি। এই বাড়ির সবকিছু তোমার। তোমার মতো মিষ্টি একটা মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে মা আমি অনেক বেশি খুশি হয়েছি। আহসানের আব্বা থাকলে আমার চেয়েও বেশি খুশি হতেন। আমি বুড়ো হয়েছি মা, সংসারের দায়িত্বটা তোমাদের হাতে বুঝিয়ে দিয়ে আমি একটু আরাম করতে চাই। ভয় পেও না, এখনই না, আস্তে আস্তে। তুমি যখন নিজ হাতে সবকিছু গুছিয়ে নিতে পারবে তখনই আমি অপশন নিব, এর আগে না। ফারিহা সব শুনে মনিরা মিতুকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলল, শুনে নে, ভবিষ্যতে তোর শাশুড়িও কিন্তু তোকে এই কথাগুলো বলবে। আগে থেকে জেনে নিলি ভালো হলো না? মনিরা মিতু ভেঙচি কেটে বলল, আসছে আমাকে জ্ঞান দিতে। তোর শাশুড়ি তোকে বলবে না এরকম ভাব করছিস যেন এক মহাবুদ্ধিদাতা। ফারিহা বলল, বুদ্ধিদাতা না, বল বুদ্ধিদাত্রী, এখানে মুয়ান্নাস হবে। ফারিহার কথা শুনে মিতু হেসে ফেলল। জাহানার আরো কিছু কথা বললেন উপস্থিত মেয়েদের উদ্দেশ্যে।
দেখো মেয়েরা, তোমরা সবাই আমার মেয়ের মতো। আল্লাহ চাহে তো সবাই একদিন এরকম বউ হয়ে ঘোমটা টেনে শ্বশুর বাড়ি যাবে। একটা কথা মনে রেখো, বিয়ের পর স্বামীর পরিবারকে নিজেরই পরিবার মনে করতে হয়। নিজেকে মনে করতে হয় স্বামীর পরিবারের একজন সদস্য। তাহলে আর দুঃখ থাকে না, সারা জীবন সুখে থাকা যায়। জাহানারা কথা বলছিলেন, ওদিকে আহসান একটু পর পর দরজায় এসে উকি ঝুঁকি দিচ্ছিল, কিন্তু পর্দা রক্ষার জন্য ঘরে ঢুকতে পারছিল না। জাহানারা বিষয়টা লক্ষ্য করলেন, মেয়েদেরকে বললেন, তোমরা এখন ফারিহার ঘরে চলে যাও, গিয়ে গল্প সল্প করো। এই ঘরে এখন আমাদের আর থাকার অধিকার নেই, এখন অধিকার নওশিন এবং ওর স্বামীর। মেয়েরা চলে গেলে জাহানারা ছেলেকে ডাকলেন। আহসান যেন ডাকের অপেক্ষাতেই ছিল। সে সুরসুর করে ঘরে ঢুকে কাচুমাচু ভঙ্গি করে বলল, আসসালামু আলাইকুম, মা আমাকে ডেকেছ? জাহানারা হেসে বললেন, ডেকেছি, আয় বস। আহসান খাটে জাহানারার পাশে বসার পর তিনি ছেলের হাতটা নওশিনের হাতে দিয়ে বললেন, মা, এই হাতটা সারা জীবন ধরে রেখো, আর আমার ছেলেটাকে ভালো রেখো। ছেলেকে আর কোনো উপদেশ দিলাম না, ওকে আলেম বানিয়েছি। ওর এলেমই ওকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তাছাড়া ও নিজেই এখন অন্যদের জ্ঞান বিলিয়ে বেড়ায়, ওকে আমি আর কি জ্ঞান দিব? তবে হ্যাঁ, একটা কথা স্পষ্ট মনে রাখিস খোকা, সবসময় বউয়ের উপর স্বামিত্ব ফলাতে যাবি না, তার আহ্লাদ আবদারও বোঝার চেষ্টা করবি, মনে থাকবে? আহসান ঘাড় একদিকে কাত করে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, মা, আমাদের উপর সবসময় তোমার স্নেহের ছায়া বিছিয়ে রেখো, তাহলেই হবে। শুনছিলেন গল্পের ঝুরি বাই রাহাত চ্যানেল থেকে মাহিন মাহমুদের দ্বিতীয় উপন্যাস শেষ চিঠি। উপন্যাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব নিয়ে আসছে আগামীকাল ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।